ये लड़की हाय अल्लाह कैसे है दीवाना। এই আপনার সমস্যা কি বলেন তো? আমাকে দেখলেই কি গান বললেন কেন? কোথায় আপনাকে দেখে এই গান বলে? হ্যাঁ, বরং আমি যখন এই গান বলি তখন আপনি তো চলে আসেন। আবার মিথ্যে বলেন? একটা কথা বলবো? জি বলেন। আপনি রাগলে না, আপনাকে অনেক কিউট লাগে, সত্যি বলছি। আমার সাথে ফ্লার্ট করছেন? যেটা সত্যি সেটাই বললাম, পারলে আপনার বান্ধবীকে জিজ্ঞেস করেন। আপনি আমাকে দেখলেই ওই গান কেন বলেন সেটা আগে বলেন। একই কথা কয়বার বলবো বলেন? সত্যি আপনি অনেক সুন্দর, চশমা পরাতে আরো অনেক সুন্দর লাগছে, ঠিক যেন আমার হুবহু বইয়ের মতো লাগছে। কি বললেন? আমি আপনার বউ লাগি? আহা, আমি কি সেটা বললাম নাকি? আমি বললাম আপনাকে আমার হুবহু বইয়ের মতো লাগে, এই আর কি। আপনার মতো ফালতুর সাথে কেন কথা বলছি আমি? আমাকে আপনার ভালো লাগে আর আপনি আমাকে পছন্দ করেন, তাই কথা বলছেন। পছন্দ? তাও আবার আপনার মতো গাধাকে? পছন্দ, তাই তো আমার মতো গাদের সাথে কথা বলছেন। আপনি তাহলে স্বীকার করলেন আপনি একটা গাধা? আপনিও তাহলে স্বীকার করছেন আপনি আমাকে পছন্দ করেন। কি? কোন দুঃখে আমি আপনাকে পছন্দ করতে যাব? কি রে, তখন থেকেই বাচ্চাটার সাথে কথা বলে যাচ্ছিস? আমাকে বাঁচার বলার জন্য আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার কপালে একটা বুড়ো বেড়া জুটবে। শালা, কি বলি তুই? তিশা আপু আমাকে ধরতে এলো, তখন দিলাম দৌড়। চলেন পরিচয় হয়ে নি। আমি রাজ। আমি যখন আছি তখন রোজা পেতে থাকবে না, এটা কি করে হয় আপনারাই বলেন। যদিও বাস্তবে এই রোজাকে দুই চোখেও দেখি নাই, তা যাই হোক, আপনাদের বললে তো আর রোজাকে খুঁজে দেবেন না। তার থেকে গল্পে ফেরা যাক। বাবা মায়ের একমাত্র আদরের বাদর সন্তান। ইন্টার পর্যন্ত মামার বাসায় ছিলাম, মানে ওখানেই পড়াশোনা করতাম, এই আর কি। একটু আগে যে মেয়ে দুটার সাথে কথা বলছিলাম, ওদের ভিতরে রোজা নামের মেয়েটি আমার ক্রাশ। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি। এমনিতেই দেখতে সুন্দর, যখন চোখে চশমা পরে তখন আরো বেশি সুন্দর লাগে। লাল জামা আর নীল ওড়না আর হালকা গোলাপি লিপস্টিক পরা অবস্থায় যখন দেখি তখন তো মনে হয় আমার সামনে কোনো একটা পরী দাঁড়িয়ে আছে। কে এটা রে? এ কি জিনিস? আমাদের পাতেই থাকে। ও আচ্ছা, কিন্তু কার পিছনে লেগেছে? আমার না তোর? কিছুই বুঝলাম না। তোর পিছনে লেগেছে? আমার পিছনে লাগলে তো অনেক আগেই লাগতো। আমার পেছনে লাগে? বের করতে হবে। এমন মলম দিব না সারা জীবন মনে থাকবে। তুই আবার ওকে নিয়ে ভাবিস না, ভাবতে লাগলেই ভালো লেগে যাবে। তারপর ভালো লাগা থেকে ভালোবেসে ফেলবি। তারপর দুজন দুজনের জন্য পাগল হয়ে যাবি। তারপর যখন তোদের বিয়ে দিতে যাবে তখনই শুরু হবে ঝামেলা। তারপর তারপর ছাতার মাথা হবে। তুই যে গাবি কেনার আগে বাছুর দাম ঠিক করে নিলি। ভবিষ্যৎ ভেবে রাখা ভালো। এখন মুখ বন্ধ কর আর কলেজে চল। আচ্ছা, আমাকে চশমা পরে সত্যি কি সুন্দর লাগে? সে কি রে, তুই কি ওর কথা চলে ফেসে গেলি? আরে না, সত্যি কি আমাকে সুন্দর লাগে? তা লাগে, কিন্তু তুই অন্ধ তো অন্ধই। কুত্তি, তুই কি বললি? দাঁড়া, তোকে আজ অন্ধ করে ছাড়বো আমি। তিশা হালকা দৌড় দিল আর আমার ক্রাশ, না মানে রোজাও দৌড় দিল। আমি বাসায় চলে এলাম। বাসায় আসতেই আম্মু বলল, নবাবের বাচ্চা, কোথায় যাওয়া হয়েছিল? কোথা থেকে আসা হলো শুনি? একটা বড় কাজ করছিলাম, সেই কাজ করে ভরাক্রান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। আমার ছেলে কি কাজ করে এলো জানতে পারি? পার্সোনাল না জানাই ভালো। হো বাবা, তাই নাকি? হুম। ফাজলামো বাদ দিয়ে বল, না ঝাঁটার বাড়ি খাবি? না, আসলে বললে কিছু বলবা না তো? তেমন কিছু হলে মেয়ের ছাল খুলে রেখে দেব। তাহলে থাক, না বলাই ভালো। আম্মু আমার কাছে এসে কান ধরে বলল, বলবি না আরো কান ধরে চারবো? আহ লাগছে, ছাড়ো ছাড়ো তো। আগে বল। বলছি আসলে একটা মেয়েকে ভালো লাগে, তাই ওর পেছন পেছন ঘুরছিলাম। তাই নাকি? মেয়েটা দেখতে কেমন রে? অনেক সুন্দর। পিক আছে? পিক দেখে কি করবা? আর পিক নেই। পিক তুলে এনে দেখাবি? হ্যাঁ, তুমি বললা আর তুলে এনে দেখিয়ে দিলাম, কারণ পিক তোলা এত সহজ নয়। কেন কেন? যদি পিক তুলতে দেখে নেয় তাহলে ওই মেয়ের হাতের
গরম গরম থাপ্পড় খেতে হতে পারে। আর যদি পাবলিককে বলে তাহলে তো সরকারি গণধোলাই খেতে হতে পারে। এত কিছু বুঝি না। আগামীকাল আমাকে পিক এনে দেখাবি, মানে দেখাবি। কিভাবে দেখাবি সেটা তুই ভাব। যদি না দেখাতে পারিস তাহলে আগামীকালের খাবার বন্ধ। এ কোন প্যারা। আচ্ছা ঠিক আছে। ওখান থেকে রুমে চলে এলাম। এসে ভাবতে লাগলাম কিভাবে ফটো তোলা যায়। এত কিছু ভেবে লাভ নেই, কোনো এক কৌশল বের করে ফটো তুলে নিব। পরের দিন সকালে ক্লাসের জন্য অপেক্ষা করছি। কিরে আজ এত দেরি করছে কেন? ওই তো এসে পড়েছে। আল্লাহ একটা বুদ্ধি দাও, কিভাবে পিক তুলব। আগে ক্যামেরার ফ্ল্যাশটা অফ করে নেই, যেই ভাবা সেই কাজ। দোস্ত ওই দেখ, তোর লাভার তোর জন্য অপেক্ষা করছে। বেশি কথা বললে তোকে ইঁদুরের ভর্তা খাও। রোজা সামনে আসতেই মোবাইলে মুখ দেখার ভান করে পিক তুলে নিলাম। কিরে তোর সমস্যা কি? এখানে দাঁড়িয়ে থাকছিস কেন? আমার না, আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে দাঁড়িয়ে থাকছিস কেন? আগামী কাল থেকে এখানে আর দাঁড়ায় থাকবি না। আমি থাকলে আপনার কি? আমি থাকবো। আমি যেই সময় এখান দিয়ে যাব তখন থাকবেন না। বললেই হলো নাকি? চল তো, কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে। আপনারা কোন ক্লাসে পড়েন? জেনে কি লাভ? লাভ নেই, তাও বলেন। অনার্স 3rd ইয়ারে। এখন চল তো, একে দেখলেই গা জ্বলে। ফায়ার সার্ভিসে ফোন দেব নাকি? ওরা এসে পানি দিয়ে আপনার শরীরের জ্বালা মিটাবে। শালা, তুই কি বললি? তিশা আমাকে যখন মারতে এলো আমি ওখান থেকে দৌড় দিলাম। রোজা হাসতে লাগলো। তিশা মেয়েটা আবার বলল, শালা পালাচ্ছিস কোথায়? দাঁড়া তুই। ওখান থেকে বাসায় চলে এলাম। বাসায় আসতেই আম্মু বলল, কি বলিস মনে আছে? তুমি আমার আম্মু না বেস্ট ফ্রেন্ড, তুমি আমার আম্মু না বেস্ট ফ্রেন্ড বুঝতে পারছি না। মায়েরা কি তার ছেলেদের সাথে এমনভাবে কথা বলে? এটা তুই বুঝবি না। এখন বল, পিক আনতে পেরেছিস? এই দেখো পিক, এটা কেমন বলো তো? মাশাল্লাহ, অসম্ভব সুন্দর। ছেলের পছন্দ আছে বলতেই হয়। সেই খুশিতে এখন বিরিয়ানি রান্না করে খাও। আমার সাথে কবে মিট করিয়ে দিবি সেটা বল। তোমার মাথা ঠিক আছে? আমার কিন্তু অনেক লজ্জা করছে। পুরুষ মানুষ কিসের লজ্জা রে? অন্য কেউ হলে তো কথাই ছিল না, কিন্তু তুমি তো আমার আম্মু। যেটা বলছি সেটা বল। আর মিট আমার থেকে 2 বছরের বড়। সব ছেড়ে সিনিয়রদের প্রেমে পড়লি? আমি কি এতদিন জানতাম মেয়েটা সিনিয়র? আর বয়স দেখে তো বোঝাও যায় না মেয়েটা আমার সিনিয়র। মনে হচ্ছে আমার থেকে ছোট। তো যাই হোক, মেয়েটা কিন্তু সত্যি অনেক সুন্দর। বউ করে নিয়ে চলে আসতে হবে। কি যে বলো না। ওখান থেকে চলে এলাম রাতে। খাবার সময় লক্ষ্য করলাম আপু আর আম্মু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। কি হলো, তোমরা এমন ভাবে হাসছো কেন? কিচ্ছু না, মেয়েটার পিক দেখি। আম্মুর দিকে তাকালাম। আম্মু মিটমিট করে হাসছে। এ কোন বিপদ? কই দেখি। ফোন রুমে আছে। আমি নিয়ে আসছি। আম্মু আমার রুমে চলে গেল। তারপর আমার ফোনটা নিয়ে এসে পিক বের করে আব্বুকে দিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মেয়েটার বাসা কোথায়? বাসা জেনে কি হবে? বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মাঝে মধ্যে আমি এত কনফিউজড হয়ে যাই যে আমি কি ভুলে যাই এরা আমার মা বাবা না বেস্ট ফ্রেন্ড। কিন্তু আব্বু আম্মু আমার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে কেন বুঝি না। জানি না বাসাটা কোথায়। তাড়াতাড়ি জেনে নে, কোনো হেল্প করতে হবে নাকি? ধ্যাত, ভাল লাগে না। তোমরাও না। খাওয়া শেষ, তাই হাত ধুয়ে ফোন নিয়ে বললাম গেলাম রুমে। আব্বু আম্মু হাসতে লাগলো। আমি রুমে এসে শুয়ে পড়লাম। তারপর পিকটাতে কিস দিলাম। আমার স্বপ্নের রানী, কিন্তু পটাবো কিভাবে বুঝতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। বাবা, রাতে ঘুম কেমন হয়েছে? যেমন ঘুম হয় তেমনি হয়েছে। আমার মনে হচ্ছে ভালোভাবে ঘুম হয়নি। আমার মন বলছে বারবার ওই মেয়েটির স্বপ্ন এসে ডিস্টার্ব দিয়েছিল। আব্বু ধুর। আমার কথা ঠিক তো? চুপচাপ খাওয়া দাওয়া করে অফিসে যাও তো, এগুলো ভালো লাগছে না। সত্যি কথা তো তিতা লাগবেই। আমি আর কিছু বললাম না। চুপ করে খাওয়া দাওয়া করে উঠে রুমে চলে এলাম। তারপর রুম থেকে বেরিয়ে বাইরে এলাম। বাইরে আসতেই আম্মু বলল,
কোথায় যাওয়া হচ্ছে? তখন আব্বু রুম হতে বেরিয়ে আস্তে আস্তে বলল, তোমার বৌমাকে দেখতে যাবে, ঠিক বললাম তো বাবা? হুম। বাসা থেকে বেরিয়ে এলাম, তারপর যেখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকি সেখানেই দাঁড়ালাম। একটু পরে আমার স্বপ্নের রানী আমার হৃদয় স্পন্দন এলো। মনে হচ্ছে একটু বেশি বেশি বলে দিলাম, তাই না? আজ তোর লাভারকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুই চুপ করবি? এগুলো ভালো লাগে না, আর ভালো লাগলে প্রপোজ করে দে। ঠিক আছে, এই চুপ করলাম। এখানে দাঁড়িয়ে কি এমনিতেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, হ্যান্ডসাম ছেলে দেখলে কি আপনার কথা বলতে ইচ্ছে করে? আচ্ছা তিশা আপু, আপনার ফ্রেন্ড কি এমনই? আমার কথা শুনে রোজা রেগে ফায়ার, আর তিশা আপু হাসতে হাসতে শেষ। তুই হাসছিস কেন? এমনিতেই। হাসবি না, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলা ছিল। বল। আপনাকে আজ নীল জামাতে এবং কালো স্কার্পে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে। কি মনে হচ্ছে? না কিছু না। আচ্ছা, আরেকটা কথা বলি। তোর আর কোনো কথা শোনারই টাইম নেই। তিশা, চল তো। রোজা আর তিশা আপু হাঁটতে লাগলো, আমি ওদের পিছন পিছন যেতে লাগলাম। একটু যাওয়ার পর দাঁড়িয়ে গেল, তারপর আমার দিকে ঘুরে বলল, এই তোর সমস্যা কি? কই কিছু না তো, এইদিকে একটু কাজ ছিল তাই যাচ্ছি। তুই আবার আগে আগে যা। লেডিস ফার্স্ট, জানেন না? আমাকে রাগাবি না। কোথায় আপনাকে রাগালাম? ওকে বাই। আমি পেছনে ঘুরে চলে এলাম। আচ্ছা, ওকে দেখতে খারাপ নাকি? তোর তোর এত ইচ্ছে তো তুই প্রেম কর। আমার পিছন পিছন ঘুরলে তো আমি এক পায়ে খাড়া হয়ে যেতাম, না মানে রাজি হয়ে যেতাম। ভালো, এখন চুপচাপ ভেতরে যা। আমি চলে এলাম। একটা বন্ধু বানানো প্রয়োজন, একা একা ঘুরতে আর ভালো লাগে না। একটা ছেলেকে দেখলাম মাথা নিচু করে ফোন টিপতে টিপতে হাঁটছে। আমি গিয়ে ছেলেটাকে ধরলাম। ভাই, একটু দেখে শুনে চলাচল করেন, আর একটু হলেই তো নোংরা পানিতে পড়ে হাবুডুবু খেতেন। কে? হায় আল্লাহ, কোন যুগ এলো! ফোন একটু কম টিপেন, সামনে দেখেন তো। আচ্ছা ধন্যবাদ ভাই। ধন্যবাদ পরে দেন, আগে ফোনটা পকেটে রাখেন। যেমন ভাবে রাস্তাঘাটে ফোন টিপছেন যে সামনে কি আছে বুঝতেই পারেন না। ছেলেটা চলে গেল। আল্লাহ জানেন ভবিষ্যৎ প্রজন্মে কি হবে। বাসায় চলে এলাম, এসে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ফোন টিপতে শুরু করলাম। ওর ফোন নাম্বার কিভাবে ম্যানেজ করব? আচ্ছা, ও কি ফেসবুক ব্যবহার করে? আইডির নাম কি হতে পারে? কিভাবে যে এইসব ম্যানেজ করি? পরের দিন সকালে। তোর কলেজ কবে থেকে শুরু? আর 5 দিন পর। কেন? কেন জানতে পারি না বুঝি? পারো। মেয়েটাকে কবে দেখাবি বল? আবার শুরু করলা? আচ্ছা, দেখাবো কোনো একদিন। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। এসে কিছুক্ষণ চুপ করে বসে থেকে বেরিয়ে পড়লাম ক্লাসকে দেখার জন্য। কিছুক্ষণ পর আমার গন্তব্যস্থলে চলে এলাম। একটু পরে রোজা এলো, এসে বলল, আচ্ছা, আমার পিছন কি করে ছাড়বে বলতো? কাকে তোর পেছন ছাড়বি? এই তো, এই ছেলেটাকে। আচ্ছা, এর নামটা কি রে? রাজ। আর কেন পেছন ছাড়বি? এগুলো আমার ভালো লাগে না, আর এগুলো প্রেম ভালোবাসা বিশ্বাসও করি না। ও, ভালো না লাগলে কি করা আছে? কিছু একটা বলে দে যে তোর বয়ফ্রেন্ড আছে বা কার সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। আচ্ছা ঠিক আছে। রোজা আমার সামনে আসতেই বললাম, একটু সময় হবে? কেন? বেশি না, 2-3 মিনিট। ওকে বলেন। আপনাকে আমার অনেক ভালো লাগে। লাগতেই পারে, এটা আমার কি করার আছে? আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নো, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। ও, তাহলে ফ্রেন্ড? নো। ওকে। মনটা খারাপ হয়ে গেল। আমি আর কিছু বললাম না। খুব কান্না পাচ্ছে আর কষ্ট হচ্ছে, কিন্তু কেন এমন কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, কেউ কাউকে ফিরিয়ে দিলে এমনই কষ্ট হয় বুঝি। মন খারাপ করে বাসায় চলে এলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। দুপুরে আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে গোসল করে এসে নামাজ পড়ে এলাম। তারপর খেতে বসলাম। আম্মু খাবার দিতে দিতে বলল, কি হয়েছে? এমন মন খারাপ করে আসিস কেন? মেয়েটাকে প্রপোজ করেছিলাম। তারপর কি হয়েছে? ফিরিয়ে দিয়েছে এবং বলেছে ওর বয়ফ্রেন্ড আছে। আমার মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ড নেই, তোকে মিথ্যা বলেছে। কিভাবে বুঝলা? বয়ফ্রেন্ড থাকলে আগেই বলতো। আস না। তোমার কথা ঠিক হতে পারে, আবার নাও হতে পারে। মন খারাপ করে থাকিস না। তোর মন খারাপ থাকলে আমাদেরও মন খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে আমার সোনা আম্মু,
তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। 5 দিন আর রোজাকে দেখতে যায়নি। 5 দিন পর আজ কলেজে যাচ্ছে। আমি কি ড্রপ করে দিব? আমি কি এখনো বাচ্চা আছি? আমাদের কাছে তুই সব সময় ছোটই থাকবি, বুঝলি? বুঝলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ, গেলাম। সাবধানে যা। বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। ভাবছি প্রথম দিন হেঁটেই যাব, তাই হাঁটতে লাগলাম। সামনে দেখি রোজা আর তার বান্ধবীরা হাঁটছে। আমি আর জোরে হাঁটলাম না, স্লো হয়ে গেলাম। পেছনে দেখ, রাজ আবার আসছে। বলিস কি, এই কয়েকদিন আসেনি, হঠাৎ আজ কোথা থেকে আসলো? আচ্ছা দাঁড়া, ওকে আসতে দে। কি ব্যাপার, ওরা দাঁড়িয়ে গেল কেন বুঝলাম না। দাঁড়ালো তো আমার কি, আমি আমার মতো হাঁটতে থাকি। আস্তে আস্তে হাঁটতে লাগলাম। যখন রোজাদের সামনে এলাম তখন তিশা আপু বলল, রাজ কেমন আছো? আরে আপনারা কেমন আছেন? আমার কথা শুনে দুজনে চোখ বড় বড় করে নিল। আপনাদের আবার কি হলো? কিছু না। ওহ, আপনারা কেমন আছেন? ভালো। তুমি? আর ব্যাগ কাঁধে কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ ভালো, কলেজে যাচ্ছি। ও, কোন ক্লাসে পড়ো? জি, অনার্স প্রথম বর্ষে ভর্তি হলাম। ও, কোন কলেজে ভর্তি হয়েছো? আপনাদের কলেজেই। ও আচ্ছা, তাহলে যেতে যেতে কথা বলা যাক। জি চলেন। আমারও তাহলে কথা বলার সাথী হলো, একা একা যেতে বোরিং লাগছিল। আচ্ছা চলো। তিশা আপুদের সাথে হাঁটতে লাগলাম। আচ্ছা, আপনারা তো আমার বড়, তাহলে আপু বলতে পারি? পারো। আচ্ছা, কি ভাগ্য, ক্লাস কেউ আপু বলতে হবে। তোমাদের বাসায় কে কে আছে? আব্বু আম্মু আর আমি, আমার ভাই বোন কেউ নেই। আপনার বাসায় কে কে আছেন? আব্বু আম্মু, আমি আর আমার 2টা বড় ভাই, 2টা ভাবি আর ভাতিজা আর ভাতিজি। ও বাবা, অনেক বড় ফ্যামিলি তো। রোজা আপু চুপ করে আছে। রোজা আপু চুপ করে আছে কেন বুঝলাম না। সকাল সকাল বয়ফ্রেন্ডে বকা দিয়েছে নাকি? কেউ তো আমাকে কিছু বলেনি, তাই আমিও কিছু বলিনি। ও তো আপু, আপনার বাসায় কে কে আছে? আব্বু আম্মু, আমি আর আমার ছোট ভাই। অনেক ভালো তো। রোজা আপুদের সাথে কথা বলতে বলতে কলেজের ভিতরে চলে এলাম। প্রথম দিন কি করবে কিছুই বুঝতে পারছি না। কাউকে বলি অনার্স প্রথম বর্ষের ক্লাসরুম কোনটা। একটু এগিয়ে যেতে দেখি সেই দিনের ওই ছেলেটা যাকে আমি নর্দমায় পড়ে যাওয়া থেকে ধরেছিলাম। আমাকে দেখে ওই ছেলেটা বলল, আরে ভাই আপনি? আচ্ছা, অনার্স প্রথম বর্ষের ক্লাসরুম কোনটা? কোন ডিপার্টমেন্ট? মানবিক, মানে আর্টস। তাহলে তো আমাদের সাথী ভাই। আমিও অনার্স প্রথম বর্ষের মানবিক বিভাগে। আচ্ছা তাহলে স্ট্রেট, আমার একটাও বন্ধু নেই। তুই করে বলা লাগবে। ওকে ঠিক আছে। আচ্ছা ক্লাসরুমে চলো। তোর নাম কি? রাকিব। তোর নাম কি? রাজ। ক্লাসে যাওয়া যাক। তোর আর ফ্রেন্ড নেই? আছে তো, চল তাহলে ওদের সাথে তোকে পরিচিত করিয়ে দিই। চল। তারপর রাকিবের সাথে এসে কয়েকজনের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর ক্লাসে চলে এলাম। তুই কি নতুন? এর আগে তোকে কখনো দেখিনি। বাসা কাছে, তবে এতদিন মামার বাসায় ছিলাম এবং এতদিন ওখানেই পড়াশোনা করেছি। ও আচ্ছা। তারপর একটু পরে স্যার ক্লাসে চলে এলো, এসে ক্লাস করাতে লাগলো। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। দুপুরে খাবার সময়। প্রথম দিন কেমন কাটলো? অনেক ভালো, অনেক বন্ধুও হয়েছে। তাহলে তো ভালোই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম, এসে শুয়ে পড়লাম। বিকেলে রাকিবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, তাই ওকে ফোন দিলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। রাকিব ফোন রিসিভ করেই বলল, কে বলছেন? রাজ বলছিলাম। ও তুই? হ্যাঁ বল। তুই কি ব্যস্ত? না কেন? ও আড্ডা দিতাম তো, তাই আর কি। তাহলে আমাদের বাসার সামনে চলে আয়। আমি আমাদের বাসার সামনের দোকানে আছি। আমি কি তোর বাসা চিনি নাকি? সেটাই তো। আচ্ছা তুই মোড়ে আয়। ওকে। ফোন কেটে হাঁটতে লাগলাম। 7 মিনিট হাঁটার পর মোড়ে চলে এলাম। মোড়ে আসে দেখি রাকিব দাঁড়িয়ে আছে। আমি গিয়েই বললাম, কেমন আছিস? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা চল আড্ডা দিই। তারপর রাকিবের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে এলাম। বাসায় আসতেই আব্বু বলল, দেবদাসের কোথায় যাওয়া হয়েছিল? বন্ধুর সাথে আড্ডা দিতে। আর দেবদাস বলবা না, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি তো বলবোই, আমার বন্ধু কোথায় পেলি? আজ কলেজে। বাই। রুমে গেলাম। রুমে চলে এলাম, এসে বইয়ের পাতা উল্টাতে লাগলাম।
এই ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক? দেখলাম ওর সাথে খুব আড্ডা দিচ্ছিলি। ওটা আমার বন্ধু। কেন, কি হয়েছে আপু? না কিছু না। ও জানো, ছেলেটা অনেক ভালো। তো কি হয়েছে? আচ্ছা আপু, একটা কথা বলি, কিছু বলবা না তো? আচ্ছা বল। রাজকে তুমি চেনো নাকি? আর ও তোমাকে কিছু বলেছে নাকি? ওকে চিনি, কিন্তু তেমন কিছুই হয়নি। ও, তুমি যেমনভাবে কথা বলছো আমি তো মনে করেছি কি না কি হয়েছে। না কিছু না। শালা আবার রাকিবকে না বলে দেয় যে আমার বয়ফ্রেন্ড আছে। যদি বলে দেয় আর রাকিব যদি বাসায় বলে দেয়, তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমার মন বলছে বলবে না। পরের দিন সকালে কলেজে যাচ্ছে, তখন রোজা আপুর ডাক শুনে রোজা আপুর দিকে তাকালাম, তারপর দাঁড়িয়ে গেলাম। রোজা আপুরা আমার কাছে এলো। জি আপু বলেন। কলেজ যাব না? জি যাবো তো। ও আচ্ছা, যাও তাহলে। জি। রোজা আপুরা চলে গেল। ক্লাসরুমে আসতেই রাকিব বলল, আসতে দেরি হলো যে? এমনিতেই। তখনই স্যার এলো, ক্লাস করাতে লাগলো। টিফিনের সময় ক্যান্টিনে যাবে? না। ওকে, আমি গেলাম। অনেক খিদে পেয়েছে, আজ সকালে না খেয়ে চলে এসেছে। ওকে যা। রাকিব চলে গেল আর আমি ক্লাসরুম থেকে বেরিয়ে এসে ঘোরাঘুরি করতে লাগলাম। এক জায়গায় দেখলাম রোজা আপু বসে আছে এবং রোজা আপুর পাশে একটা ছেলে বসে আছে আর তার পাশে তিশা আপু আছে। বুঝলাম, তাহলে এটাই রোজা আপুর বয়ফ্রেন্ড। দেখে অনেক খারাপ লাগছে। খারাপ লাগলে কি আর করার, কাউকে ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন তো না। আমার ভালোবাসা না হয় একতরফাই থাক। একটু ঘোরাঘুরি করে ক্লাসরুমে চলে এলাম। রাকিবও চলে এলো। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। দুপুরে খাবার সময় আম্মু খাবার দাও, অনেক খিদে পেয়েছে। বস, দিচ্ছি। আম্মু খাবার দিল। আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে ফেসবুকে গেলাম। একটা মেয়েও ফ্রেন্ড নাই যে তার সাথে চ্যাট করব। তাই নিউজ পেড ঘুরতে লাগলাম। ঘুম ঘুম পাচ্ছে, তাই ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে রাকিবকে ফোন দিলাম। কোথায় রে তুই? গতকাল যেখানে ছিলাম ওখানে আছি। ওকে, ফোন কেটে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। এসে হাঁটতে লাগলাম। সামনে দেখি তিশা আপু, তাই ডাক দিলাম, ওই আপু। আমার ডাক শুনে তিশা আপু দাঁড়িয়ে গেল, তারপর আমার দিকে তাকালো। আমি গিয়ে বললাম, এইদিকে কোথায় যাচ্ছেন? রোজাদের বাসায়। ও, আমিও এইদিকে যাব। চলেন দুজনে একসাথে কথা বলতে বলতে চাই। চলো তাহলে। রোজা আপুর বাসা কোথায়? রাকিব তো তোমার ফ্রেন্ড, তাই না? জি। আপনি কিভাবে জানলেন? রোজা রাকিবের আপু। রাকিব কিছু বলেনি? জি না, আমি কিছু বলিনি, আর রাকিবও কিছু বলেনি। তিশা আপুর সাথে কথা বলতে বলতে চলে এলাম। রাকিবের কাছে আসতেই, তৃষা আপুকে তুই চিনিস? চিনি তো। খুব ভালো, চল ক্রিকেট খেলি। চলো তাহলে। রাকিবের সাথে একটা মাঠে এলাম। এসে দেখি কয়েকজন খেলছে। আমরাও ওদের সাথে খেলতে লাগলাম। খেলা শেষ করে সন্ধ্যায় বাসায় চলে এলাম। বাসায় আসতেই আব্বু বলল, মেয়েটা কে রে, যার সাথে খুব হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছিলি? কখন? কোনটা? আমার কাছে কিন্তু পিক আছে, আমি পিক তুলেছি। নতুন একটা পটিয়েছিস নাকি? ধুর চাই, পটাতে যাব কেন? ওটা রোজা আপুর বান্ধবী তিশা। তিশা আপু ওইদিকে যাচ্ছিল, তাই কথা বলতে বলতে যাচ্ছিলাম। হ্যালো, মেয়েটা কিন্তু দেখতে খারাপ না। হ্যাঁ, তোমার সাথে মানাবে ভালো। কি বললি তুই? আমি দৌড়ে রুমে চলে এলাম। তারপর মোবাইল নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর এশার আজান দিল, তাই উঠে নামাজ পড়ে সে খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বই নিয়ে বসলাম। কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুমের রাজে পারি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে বাইরে চলে এলাম। তারপর কলেজে চলে এলাম। দোস্ত, একটা গার্লফ্রেন্ড পটাতে হবে। কাকে পছন্দ বল, আমি পটাতে সাহায্য করছি। না থাক, গার্লফ্রেন্ড প্রয়োজন নেই। আচ্ছা, আমরা তো সবাই মিলে একটা ভালো কাজ করতে পারি। কি ভালো কাজ করবি শুনি? আমরা তো বিভিন্নভাবে এতিম শিশুদের সাহায্য করতে পারি। জানিস, ওদের চাহিদাগুলো একদম ছোট ছোট। গতকাল আমি ওদের ওখানে গিয়েছিলাম, গিয়ে সবাইকে চিট দিয়েছিলাম। এখন বল, এই ভালো কাজে সাহায্য করবে কিনা? করবো মানে? এক পায়ে খাড়া? এক পায়ে খাড়া হলে হবে না, দুই পায়ে খাড়া হতে হবে। আবে বল, ওটা কথার কথা। ওকে ঠিক আছে। আচ্ছা, তোর ফ্যামিলিতে কে কে আছে? আমি, আব্বু আম্মু আর আমার আপু। আঙ্কেল তাহলে আন্টিকে 3 বছর শান্তিতে থাকতে দেয়নি? কিছু বললি?
বললাম অনেক সুন্দর। আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে এলো, তাই ক্লাসে চলে এলাম। কি রে, আজ তুই এভাবে মাঝে মাঝে মিটি মিটি করে হেসে উঠছিস কেন? বলো, মানুষ এমন করে কখন কখন আসে? প্রেমে পড়লে বা মজার কোনো কথা মনে পড়লে বা ছোটবেলার কথা মনে পড়লে। প্রথমটাই। সে কি রে, কার প্রেমে পড়লি? কে সেই হতভাগা? কার কপাল পড়লো রে? কি বললি তুই? কিছু না, এবার বল। পরে বলবো, এখন স্যার এলো, ক্লাস কর। তুই কি বলবি? রাজকে। ফিরি দিয়ে এখন আবার ভালোবাসার কারণ কি? ওর ব্যবহার। খুব ভালো তো। টিফিনের সময় রাকিব বলল, চল ক্যান্টিন থেকে ঘুরে আসি। চল। আমি আর বন্ধুরা মিলে ক্যান্টিনে চলে এলাম। এসে খাওয়া দাওয়া শেষ করে ক্লাসরুমে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। পরের দিন সকালে কলেজে যাবার জন্য হাঁটছি। পেছন থেকে মেহিলি কণ্ঠে ডাক এলো। কণ্ঠ শুনে মনে হলো রোজা আপু, তাই দাঁড়িয়ে পেছনে দেখলাম। দেখি রোজা আপু আর তিশা আপু। রোজা আপু এসে বলল, কেমন আছো? জি আপু, ভালো। আপনারা কেমন আছেন? ভালো। আঙ্কেল আন্টি কেমন আছে? রোজা আপুর আজ কি হলো বুঝলাম না, নিজে থেকে কথা বলতে এসেছে। তাই যাই হোক, তাতে আমার কি। জি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবাই চুপ, কারোর মুখে কোনো কথা নেই। আর কি বলবো, কিছুই বুঝতে পারছি না। নীরবতা ভেঙে রোজা আপুই বলল, চুলগুলোকে এমন ভাবে রেখেছো কেন? যদি কোনো মেয়ে পটে। চুল এমন ভাবে রাখলে বুঝি মেয়ে পড়বে? পড়বে। যেমন আপনাকে দেখেন, এত কিছু রেখে আমার চুলের দিকে নজর দিলেন। না আসলে বুঝতে পারছি, আমার অমন ভাবে চুল রাখাতে আপনারও পছন্দ হয়েছে। আমার কথায় রোজা আপু অনেক লজ্জা পেয়েছে, সেটা রোজা আপুর ফেস দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? আছে, ভালোই। এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে অনেকদিন কথা হয়নি। না আসলে বুঝলাম, লজ্জা পাচ্ছেন, সমস্যা নেই। আমি রাকিবকে কিছুই বলবো না। রোজা আপু আর কথা বলো না, চুপ করে থাকলো। তিশা আপু, আপনার বয়ফ্রেন্ড নাই? না, আর ওগুলো ভালো লাগে না। খুব ভালো তো, তাহলে তো কোনো প্যারা নাই, সবসময় চিল থাকেন। সেটাই। তারপর সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলো না। কলেজে চলে এলাম, তাই তিশা আপু আর রোজা আপু চলে গেল। আমিও বন্ধুদের কাছে চলে এলাম। রাজ তো তোর কথা বিশ্বাস করে নিয়েছে কোন কথা? যে তোর বয়ফ্রেন্ড সত্যি সত্যিই আছে। এখন কিভাবে বিশ্বাস করবি যে তোর কোনো বয়ফ্রেন্ড নেই? বলবো যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তোমাকে আমার পেছন ছাড়ানোর জন্য মিথ্যে বলেছিলাম। তুই বলবি আর রাজ বিশ্বাস করে নেবে? কেন করবে না? আর না করার কি আছে? তাও তো ঠিক। আলতু ফালতু কথা বাদ দে আর ক্লাসে চল। চল ক্যাম্পাসটা ঘুরে ফিরে দেখি, আর সাথে সুন্দরী সুন্দরী ময়দা মাখা ময়দা ছাড়া সুন্দরীগুলো দেখি। চল ক্যাম্পাসটা ঘুরে ফিরে দেখি, আর সাথে সুন্দর সুন্দর ময়দা মাখা ময়দা ছাড়া সুন্দরীগুলো দেখি। তারপর ঘোরাঘুরি করে ময়দা রমেনকে দেখে ক্লাসে চলে এলাম। স্যার এলো, তাই ক্লাস করতে লাগলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি, তখন একটা মেয়ের আইডি থেকে মেসেজ এলো। হ্যালো। মেসেজ দেখেও কোনো রিপ্লাই দিলাম না। তখন আবার ওই আইডি থেকে মেসেজ এলো। এই শালা, মেসেজের রিপ্লাই দিতে কি তোর ইগোতে লাগছে? মেসেজ দেখেও রিপ্লাই দিলাম না। আবার ওই আইডি থেকে মেসেজ এলো। মেসেজ দিয়েছি বলে তোর ভাব বেড়েছে? জানিস আমাকে কত ছেলে মেসেজ দেয়? মাসের বাজারে তো মাসি ফোন ফোন করবেই, তাই না আপু? শালা হারামি, আমি তোর কোন কালের আপুরে? ভাইয়া, আপনার পরিচয়টা কি দেবেন? ভাইয়া? আপনি ভাইয়াও না আবার আপও না, তাহলে আপনি কি থার্ড লিঙ্গ? তোকে একবার হাতের কাছে পাই তখন দেখবো আমি কি। আর কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে বুঝি না। তারপর ফেসবুক থেকে বের হয়ে এলাম। তারপর দিলাম ঘুম। ঘুম থেকে উঠে রাকিবের বাসার দিকে গেলাম। গিয়ে দেখি রাকিব ক্যারাম খেলছে। রাকিব আমাকে দেখে বলল, খেলবি? না তুই খেল, আমি তোর খেলা দেখি। রাকিবের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। কোথায় যাওয়া হয়েছিল? বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওখান থেকে রুমে চলে এলাম। পরদিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রুমে চলে এলাম। এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে বেরিয়ে এলাম। কিছু দূর আসেই দেখি রোজা আপু আর তিশা আপু দাঁড়িয়ে আছে। ওনাদের ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলাম। ওনাদের কাছে আসতেই রোজা আপু এসে আমার কলার চেপে ধরল।
আরে পাবলিক প্লেসে কি করছিস? শালা কত বড় সাহস আমাকে বলে যে আমি নাকি থার্ড লিঙ্গ। আপু কি করছেন ছাড়ুন। আর আমি আপনাকে এগুলো কখন বললাম? কেন গতকাল মেসেঞ্জারে আর আমাকে কি বলেছিলে আমি পাগল ছাগল? আসলে আমি বুঝতে পারিনি ওইটা আপনি ছিলেন। এবার তো কলারটা ছাড়েন। রোজা আপু আমার কলারটা ছেড়ে দিল, তারপর আমার কলার ঠিক করে দিল। আপুর এমন ব্যবহার দেখে একটু না অনেকটাই অবাক হলাম। সরি, আসলে তোমার এমন কথা বলা দেখে আমার অনেক রাগ হচ্ছিল তাই। আচ্ছা ঠিক আছে। মেয়েরা মেসেজ করলে কি তুমি ওভাবে কথা বলো? না তা না, বন্ধুরা ছাড়া আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, বিশেষ করে মেয়েদের সাথে। তাই ওইরকম করি যাতে পরে আর মেসেজ না করে। কোনো মেয়ে ছেঁকা দিয়েছি বুঝি? রোজা আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর বললাম, কি যে বলেন না। আচ্ছা আপনারা এগোন, আমি আসি। কেন? আমি কোনো কথা না বলে রাস্তার অপর পাশে চলে গেলাম। তারপর বৃদ্ধ লোকটাকে ধরে বললাম, চলেন দাদু, আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। তারপর বৃদ্ধ লোকটাকে ধরে রাস্তাটা পার করে দিলাম। লক্ষ্য করলাম রোজা আপু আর তিশা আপু দাঁড়িয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনাদের কাছে গিয়ে বললাম, আপনারা এখনো যাননি যে? এমনিতেই। আচ্ছা চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আমি হাঁটতে লাগলাম। রোজা আপু আমার পাশে বসে হাঁটছে। আমার অনেক ভালো লাগছে। আর আরো ভালো লাগতো যদি আমার গার্লফ্রেন্ড হতো, তাহলে হাত ধরে হাঁটতে পারতাম। তাও ভালো লাগছে। এই ভালো লাগার ভিতরে কষ্টটা হচ্ছে যে সে অন্য কারো গার্লফ্রেন্ড। হাঁটতে হাঁটতে রোজা আপুর হাতের সাথে আমার হাত স্পর্শ করলো। তখন আমার শরীরে যেন বিদ্যুৎ পেয়ে গেল। কেমন একটা অদ্ভুত ভালো লাগাও কাজ করছে। আমার এমন চুপ থাকা দেখে রোজা আপু মুচকি হেসে বলল, কি ব্যাপার তুমি যে একদম চুপ হয়ে গেলে? রোজা আপুর কথা শুনে রোজা আপুর দিকে তাকালাম। রোজা আপুর এমন হাসি দেখে হৃদয়ের ভিতরে কেমন একটা দৌড়া দিল। রোজা আপুর এমন মুচকি হাসি আমাকে আরো পাগল করে দিয়েছে। ইস, এই হাসিটা যদি সারা জীবন দেখতে পারতাম। রোজা আপু এবার আমার চোখের সামনে তড়ি মেরে বলল, কি ব্যাপার রাজ, তুমি মনে হচ্ছে মাঝে মধ্যেই কোথায় হারিয়ে যাচ্ছ? আমি আবার কোথায় হারিয়ে যাব? আমি তো এখানে আপনার পাশে আছি। তুমি এখানে আছো ঠিকই, কিন্তু তোমার মন এখানে নেই। কার কাছে মন রেখে এসেছো? আমার মন আবার কোথায় রেখে আসবো? আমার মন আমার কাছে আছে। রোজা আপুর সাথে কথা বলতে বলতে কলেজে চলে এলাম। তাই যে যার মতো কলেজে গেলাম। কিরে, তোদের কি অবস্থা? এই তো দোস্ত ভালোই। তোর কি অবস্থা? বিন্দাস। তারপর বন্ধুদের সাথে গল্প করতে লাগলাম। আমি গল্প শেষ করে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। এই যা, ওরা তো চলেই গেল, এখন কি করার? ও মনে পড়েছে, মেসেঞ্জারে বলে দেব। খাওয়া দাওয়া শেষ, শুয়ে আছি। তখন আখি তালুকদার রোজা আইডি থেকে মেসেজ এলো। আজ ভালোভাবে কথা বলতে হবে, না হলে আজ সকালে যে অবস্থা করেছিল গতকাল না জানি কি করে, হয়তো এবার শার্ট ছিঁড়ে ফেলে দেবে। জি আপু বলেন। কেমন আছো আর কি করছো? আলহামদুলিল্লাহ বিন্দাস আছি আর শুয়ে আছি। আপনি? এই তো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি আর একজনের কথা ভাবছি। এমনিতেই ফিরিয়ে দিয়ে কষ্ট দিয়েছেন, তার উপর আবার আমাকে বলতে এসেছেন একজনের কথা ভাবছি। অসহ্য। খুব ভালো। বিকেলে দেখা করতে পারবে? কেন? আপনার বয়ফ্রেন্ডের সাথে বুঝি পরিচয় করিয়ে দেবেন? আমার বয়ফ্রেন্ড নেই, আমার পেছন ছাড়ানোর জন্যই তোমাকে মিথ্যে বলেছিলাম। ভালো, আমাকে কষ্ট দেওয়া। সুযোগ পেলে বুঝিয়ে দেব কষ্ট কাকে বলে, কত প্রকার ও কি কি। এখন বলো দেখা করতে পারবে না পারবে না? কেন? দেখা করলেই বুঝতে পারবা, এত কথা বলার কি আছে। জি, কোথায় দেখা করতে হবে? পার্কে বিকেল 5টায়। ওকে ঠিক আছে। ঘুম আসতেই তাই ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকালাম, দেখি তো 5:30 বেজে গেছে। তখনই মনে পড়লো রোজা আপু তো আমাকে পার্কে দেখা করতে বলেছিল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এলাম। এত তাড়াহুড়া করে কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাইরে। বাসা থেকে বেরিয়ে এসে একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। মামা পার্কে চলেন। 10 মিনিট পর পার্কে চলে এলাম। মনে হচ্ছে রোজা আপু চলে গেছে, কারণ ডেকেছে এক সময় আর এলাম এক সময়। ভিতরে গিয়ে খুঁজতে লাগলাম। একটু খুঁজতেই রোজা আপুকে পেয়ে গেলাম। বুঝলাম না এতক্ষণ ধরে অপেক্ষা করার মানেটা কি। আমি রোজা আপুর কাছে যেতেই রোজা আপু বলল, যাক তাহলে তোমার আসার সময় হয়েছে। আমি তো রোজা আপুকে দেখে আবারও 1 বস্তা ক্রাশ খেয়েছে। কারণ চোখের চশমা, ছোটে হালকা লিপস্টিক, নীল রঙের জামা আর কালো রঙের স্কার্ফ পরেছে তাই। কি হলো এমন ভাবে তাকিয়ে কি দেখছো? রোজা আপুর কথায় একটু লজ্জা পেলাম। জি
আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। একটু না, অনেকটুকুই দেরি হয়েছে। এগুলো বাদ দিয়ে এখানে বসো। একটু দূরত্ব বজায় রেখে বসলাম। জি, আমাকে এখানে কেন রেখেছেন? এত তাড়াহুড়ো করছো কেন? বাসায় কি বউ রেখে এসেছো নাকি? না, আসলে কেউ যদি আমাদের এমন ভাবে দেখে নেয় তাহলে কি না কি ভাববে। যে যা খুশি ভাবে ভাবুক। একটা কথা বলতাম, কিন্তু কিভাবে যে বলবো মাথায় আসছে না, আর অনেক লজ্জাও লাগছে। আল্লাহ জানে কি এমন বলবে যে এমন লজ্জা পাচ্ছেন। কিসের লজ্জা? যা বলবেন চোখ বন্ধ করে বলে দেন। দূর, অনেক লজ্জা করছে। তাহলে বলার প্রয়োজন নেই। না বলেও তো থাকতে পারি না। কি এমন বলবে উপরওয়ালা জানেন। তাহলে বলেন, না হলে কেলাম। আই লাভ ইউ। কি বললেন? কিছু বুঝলাম না। এত দ্রুত কেউ বলে? আমি আর বলতে পারবো না। ও ভালো, আচ্ছা বাই, আমি গেলাম। উত্তর তো দিয়ে যাও। আপনি কি প্রশ্ন করেছেন বুঝতেই তো পারলাম না, তা তো উত্তর দেব কি? আই লাভ ইউ। রোজা আপুর কথা শুনে তো আমি রোজা আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। উনি বলেনটা কি? খুব খুশি লাগছে, কিন্তু তখনই মনে হলো আরে উনি আমার বন্ধুর বোন, মানে আমারও বড় বোন। মুহূর্তে মন খারাপ হয়ে গেল। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। রোজা আপু আমার ঘোরটা কাটিয়ে বলল, রোজা এবার তো শুনতে পেয়েছো, এবার তো উত্তর দাও। আমার কাছে উত্তর নাই। আপনি আমার বন্ধুর বোন, মানে আমারও বোন। এখন তো এগুলো বলবা, যখন প্রপোজ করেছিলা তখন মনে ছিল না? তখন তো রাকিবের সাথে আমার বন্ধুত্ব হয়নি, আর আমাকে ক্ষমা করবেন। আমি এখন এগুলো শুনতে চাচ্ছি না। তোমাকে ভালোবাসতে হবে। সরি বললাম তো। আমাকে ভালোবাসা শিখিয়ে এখন দূরে সরে যাচ্ছ। আমাকে কেন প্রপোজ করেছিলে? কেন আমার পিছনে পিছনে ঘুরতা? তখন ভালো লাগতো, তাই এখন আর ভালো লাগে না। আমি আর ওখানে না দাঁড়িয়ে চলে এলাম। রোজা আপু ওখানে দাঁড়িয়ে কান্না করতে থাকলো। এখন বুঝতে পারছে কাউকে ফিরিয়ে দিলে কেমন কষ্ট হয়। বাইরে এসে একটা ফুলের দোকানে এলাম, তারপর একগুচ্ছ গোলাপ নিয়ে আবার ওখানে এলাম। দেখি রোজা আপু ওখানে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি রোজা আপুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম আর বললাম, মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো। হৃদয়ের মাঝে ছোট করে আমার ছবি এঁকো। স্বপ্নগুলো দিলাম, তাতে আরো দিলাম আশা। মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? রোজা আপু আমাকে কোনো কিছু না বলে উঠিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমি তো আবালের মতো গালে হাত দিয়ে তাকিয়ে আছি। বুঝলাম না মারলো কেন। হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও আস্তে করে আমার বাহু ধরে আবদ্ধ করলাম। কি একটা ভালো লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না। একটু পরে রোজা আপু আমাকে ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম। আমাকে মারলেন কেন? আমাকে কাঁদানোর জন্য। আই লাভ ইউ টু। এটা বলে রোজা আপু যে গালে থাপ্পড় দিয়েছিল সেই গালে একটা কিস দিল। এবারও রোজা আপুর দিকে এক নজরে তাকিয়ে আছে। এ কেমন কিছু বুঝতে পারছি না, তবে এটা ভালো করে বুঝতে পারছি আমার জীবন বাঁশবাগান হয়ে যাবে। রোজা আপু মিটমিট করে হাসে। কি হলো, হাসেন কেন? আপনি না, তুমি। তোমার গালে লিপস্টিক লেগে আছে। আচ্ছা ওয়েট, আমি মুছে দিচ্ছি। রোজা আপু তার রুমালটা বের করে মুছে দিল। তোমার কি হয়েছে বুঝলাম না, তখন থেকে কেমন যেন হয়ে আছো। না কিছু না। আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কোথায়? মৃত্যু পর্যন্ত। তোমার কি মনে হয়? উপরওয়ালা জানে। আমাদের বাসায় চলো। সন্ধ্যা পর্যন্ত থাকবো, তারপরে চলো ফুচকা খাবো। গার্লফ্রেন্ড হতে না হতেই পকেট ফাঁকা করতে শুরু করে দিয়েছো? চিন্তা নেই, তোমার পকেট ফাঁকা করে আর করবো না। এ কি মনের কথা পড়তে পারে নাকি রে? না আসলে। আর মাথা চুলকাতে হবে না, চলো। মাথা নাড়িয়ে বললাম। রোজাপুর সাথে একটা ফুচকাওয়ালার কাছে চলে এলাম। তারপর ফুচকা অর্ডার করে একটা টেবিলে বসলাম। আজ থেকে কোনো মেয়ের সাথে চ্যাট করতে পারবে না, কোনো মেয়ের দিকে তাকাতেও পারবে না। আর কষ্টের কথা কি বলবো? আমাকে তো কোনো মেয়ে পাতা দেয় না, তো কথা বলবো কি আর চ্যাট করবো কি? ভালো, যে আমার বয়ের দিকে তাকাবে, কথা বলবে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো। আমাকে তো বললা তুমি মানবা না। আমি না মানলে কি তোমাকে বলতাম? গুড। ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেল। তখন রোজাপু বলল, হ্যাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রোজাপুর দিকে ভ্রুকুচকে তাকালাম। রোজাপু মুচকি এসে আমার সামনে একটা ফুচকা ধরলো, তাই হা করলাম। তখন রোজাপু আমার মুখে একটা ফুচকা পরে দিল। আমিও একটা ফুচকা নিয়ে রোজাপুর মুখের সামনে ধরলাম। রোজাপু মুচকি এসে হা করলো, তারপর আমি খাইয়ে দিলাম। এমনভাবে ফুচকাগুলো শেষ হলো। সন্ধ্যায় রোজাপু ওনার বাসায় চলে গেলেন আর আমি আমার বাসায় চলে এলাম। বাসায় আসতেই
দেখি আব্বু আম্মু আমার দেখি কেমন করে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে আমার রুমে চলে এলাম। খাবার সময় তোমাদের কি হয়েছে বুঝলাম না, তখন থেকে কেমন করে তাকিয়ে আছো। ওই মেয়েটিকে, কোনটা? যার সামনে 2 হাঁটু কেড়ে সামনে একগুচ্ছ গোলাপ নিয়ে বসেছিলি। আব্বুর কথা শুনে সেই লেভেলে লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেলাম। তুমি কি আমাকে ফলো করো নাকি? না, ফলো করি না। আমার কলিগরা বলল, ভাইজান কাজের চাপে তো কোথায় যাওয়া হয় না, চলেন পার্ক থেকে ঘুরে আসি, তারপর বাসায় চলে যাব। তারপর ওদের সাথে গিয়েছিলাম, আর গিয়ে তো এই দৃশ্য দেখেছি। কিন্তু মেয়েটা অনেক সুন্দর, তোর পছন্দ আছে বলতে হয়। এটাই কি সেই মেয়ে যার পিছন পিছন ঘুরতি? হুম, আর কিছু দেখোনি তো? দেখছি তো, তোকে সুন্দর করে একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় কেন মেরেছিল, আর থাপ্পড় খেতে কেমন লাগছিল? থাপ্পড় বাদে আর কি দেখেছো? না, চলে এসেছিলাম। এখন বল, থাপ্পড় কেন মেরেছিল? সেই ভালো, আর কিছু দেখোনি। তারপর লজ্জা শরমকে মাটি চাপা দিয়ে সব বলে দিলাম। গল্প অনেক হয়েছে, আম্মু এখন খেতে দাও। বৌমাকে কবে নিয়ে আসবি? নিয়ে আসবো কোনো একদিন, এখন খেতে দাও। আম্মু খাবার দিল। তারপর খাওয়া শেষ করে রুমে এসে ডাটা অন করলাম। অন করতে দেখি রোজাপুর অনেক মেসেজ, তাই মেসেজ দিলাম। কি হলো? সাথে সাথে রিপ্লাই এলো, এতক্ষণ কোথায় ছিলাম? বাসায়। ডাটা অফ রাখছিলাম? পড়ছিলাম, তাই অফ ছিল। ও, কি করছো? এই তো বসে আছে, তুমি কি করো? শুয়ে আছি, আর তোমার জন্য টেনশন হচ্ছিল যে এতক্ষণ কোথায় ছিলা। যাওয়ার পথে আবার কিছু হয়ে যায়নি তো? না না, এত তাড়াতাড়ি তোমাকে বিধবা বানাবো না, আর বাকিটা আল্লাহর হাতে। এমন কথা বলো কেন? যাও, তোমার সাথে কথাই নেই। আচ্ছা সরি, আর বলবো না। জানো, আব্বু আমাকে দেখে নিয়েছিল যখন তোমাকে প্রপোজ করেছিলাম তখন। তারপর কি হয়েছে? নিশ্চয়ই আমাকে ভুলে যেতে বলেছে, তাই না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক কষ্ট হবে আমার। তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি হাসছো? আরে পাগলি, আমার পরিবার তেমন না। তারপর রোজাকে মেসেঞ্জারে ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো। আমার পরিবার কেমন শোনো। তারপর রোজাকে আমার পরিবার সম্পর্কে সব বললাম। সব শুনে রোজা তো হাসতে আসে শেষ। আমার শ্বশুর শাশুড়ি তো দারুণ। এখন বলো, আমাকে তোমার বাসায় কবে বধূ বেশি নিয়ে যাবে? পড়াশোনা শেষ করে একটা চাকরি করি, তারপর। এতদিন? আমি কোনো চাকরি না করলে কি আমার শ্বশুর মশাই তোমাকে আমার হাতে তুলে দেবে? তাও তো ঠিক। আমার আব্বুকে নিয়ে যত ভয়ের যে রাগী। আরে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, আব্বু ম্যানেজ করে দেবে। রোজার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। খাওয়া শেষ করে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে হাতে লাগলাম। কিছুক্ষণ পর সামনে তাকিয়ে দেখি রোজা আপু আর তিশা আপু দাঁড়িয়ে আছে। আমি ওনাদের কাছে যেতেই তিশা আপু বলল, দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন শালিকা? আলহামদুলিল্লাহ ভালো। তোদের কাছ থেকে তো আমি ট্রিট পাই, তাই না? তোমার ট্রিট কোথায়? তোমার বান্ধবীকে একটা ছেলে খুঁজে দে। এই টিটটা সুন্দর না? আর এই টিট থেকে বড় টিট কি হতে পারে বলো? ঠিক বলেছ। থাক, তোদের ট্রিট দেওয়া লাগবে না, এই বেশ ভালোই আছি। ভালোবাসা কাকে বলে? আমি কিভাবে বলবো? আর এটা তো তুই ভালো বলতে পারবি। আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে কেয়ার করা, তার সুখ দুঃখে পাশে থাকা। ভালোবাসার মানে সঠিক কারো জানা নেই। ভালোবাসার মানে এক একজনের কাছে এক এক রকম। এমনভাবে কথা বলতে বলতে কলেজে চলে এলাম। তারপর আমি আমাদের আড্ডায় জায়গাতে চলে এলাম। কিরে, তুই আপুদের জন্য দাঁড়িয়ে থাকিস না আপুদের জন্য দাঁড়িয়ে থাকে যে তোরা প্রতিদিন একসাথে আসিস? কেন, আসলে কোনো সমস্যা আছে নাকি? তা না, আসলে তুই আপুদের সাথে আসিস তো, তাই সবাই অনেক রকম কথা বলে। তোদের ভিতরে কিছু চলছে না তো? মানে কি? বুঝতে দিলে চলবে না? তুই এমনভাবে বলতে পারলি, যদিও সবাই ঠিকই বলে। না আসলে এসব আলতু ফালতু কথা বাদ দিয়ে অন্য টপিক ধর, এগুলো ভালো লাগে না। মনে হচ্ছে কেউ ছেঁকা দিয়েছে। একটা বেঈমানকে অনেক ভালোবাসতাম, কিন্তু বেঈমান না, লোভে পড়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য একজনের কাছে চলে গেছে। পরে জানতে পেরেছি তার কাছে নাকি টিকতে পারেনি। কিছু মেয়ে থাকে এমন 12 ভাতারি। আচ্ছা যাই হোক, পরে আর কাউকে ভালোবাসিস নেই? মনে মনে বললাম, তোর বোনকেও তো ভালোবাসি। বাধ্য হয়ে মিথ্যা বললাম, না তেমন কাউকে পাইনি। তোর কাউকে পছন্দ হয় বা তুই কি কাউকে ভালোবাসিস?
একজন আছে, আমার ফুফাতো বোন। সেও আমাকে পছন্দ করে এবং ভালোবাসে, সেটা বুঝতে পারি। খুব ভালো। দেখি তো সেই মেয়েটিকে। রাখি পর ফোন বের করে আমাকে পিক দেখালো। মেয়েটার পিক দেখে আমি চুপ হয়ে গেলাম, কারণ মেয়েটার কেউ না, সেই বেইমান নিপা। কিরে, এমনভাবে চুপচাপ হয়ে গেলি কেন? আর তোর মুখে ফেস চেঞ্জ হয়ে গেল যে? কিছু না, চল ক্লাসে যাই। বল, কি হচ্ছে? বললাম তো কিছু হয়নি। আর ভাবি কিন্তু জোস। বল বলছি। এই সেই মেয়ে যার কথা তোকে বলেছিলাম। আমার সাথে মজা করছিস? তুই এর সাথে পরিচিত হয়েছিস কিভাবে? আমি আমার নানুর বাসা থেকে ইন্টার কমপ্লিট করেছি। আমি যখন সেকেন্ড ইয়ারে, তখন নিপা ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। প্রথম দেখাতেই নিপাকে ভালো লেগেছে, তাই প্রপোজ করে দিই। কিন্তু নিপা প্রথমবার রাজি হয়নি। ওর পিছনে অনেক ঘোরাঘুরির পর রাজি হয়। একদিন ক্যাম্পাসে বসে আছি, তখন নিপা আমার কাছে এলো। রাজ, এদিকে একটু আসবে? আমি বেশি কিছু না ভেবে নিপার কাছে চলে এলাম। আমি রাজি। কিসের আছে? ধুর, আমার লজ্জা করছে। ফরিয়া আমার লজ্জাবতী। ওকে, আমি বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কখনো ছেড়ে যাবে না তো? মৃত্যুর আগ পর্যন্ত না। আমাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। আমি ওকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে ওকে ছাড়া কিছুই বুঝতাম না। আমাদের সম্পর্ক 3 মাস পর্যন্ত ভালোই চলছিল। 3 মাস পার হতে না হতেই নিপা কেমন চেঞ্জ হতে লাগলো। আমাকে সব সময় কম দিত, আমার সাথে কথা কম বলতো। যদি বলতাম এমন কেমন করছো, এমন কেন করছো, তখন ও বলতো বাবা, পড়াশোনার অনেক চাপ। আমার অনেক খারাপ লাগতো, তাও কিছু বলতাম না, কারণ ভালোবাসতাম। 1 মাস পর একদিন বিকেলে আমি আর আমার পিছে মামাতো বোন ওখানে একটা ছোট পার্কে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে একটা জায়গায় চোখ আটকে গেল। আমি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম। তখন আমার মামাতো বোন আমাকে নাড়া দিল। তখন আমি ঘোর কাটিয়ে উঠলাম। তারপর তাড়াতাড়ি ওদের কাছে গেলাম। নিপা আমাকে দেখে অনেক ভয় পেয়ে গেল। আমার খুব রাগ হচ্ছে, তাও নরম গলায় বললাম, নিপা, এই ছেলেটা কে? নিপা কোনো কথা বলছে না। আমি আবার বললাম, নিপা, আমি তোমাকে বলছি এই ছেলেটা কে? নিপা তাও চুপ করে আছে। কি হলো, আমার কথা তোমার কানে যাচ্ছে না? এই কে তুই? আমার বেবিকে এমন ভাবে রাগ দেখাচ্ছিস কেন? বেবি মানে? নিপা, এই ছেলেটা এগুলো কি বলছে? না আসলে? নিপা আমার হাত ধরে টেনে এক সাইডে নিয়ে যাচ্ছিল। আমি হাত ছাড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে নিপাকে একটা থাপ্পড় দিলাম। আমার থাপ্পড়ের আঘাত সহ্য করতে না পেরে নিপা নিচে পড়ে গেল। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার বেবিকে মারিস? আমার কি হয়েছিল জানি না, আর এত শক্তি কোথা থেকে এলো তাও জানি না। ওই ছেলে যখন মারতে এলো তখন ওকে ইচ্ছা মতো মারলাম। তারপর নিপার কাছে গিয়ে বললাম, আমার কি কম ছিল যে অন্য ছেলের কাছে গেলি? টাকা পয়সা চেহারা কি কম ছিল বল? তুই আমার সাথে এমন করতে পারলি? তোকে আমার সবটা দিয়ে ভালোবাসলাম, আর তুই আমার সাথে টাইম পাস করলি, আমার মন নিয়ে এমনভাবে খেলা করলি। আর তোকে এগুলো কোনো কেন বলছি? তোদের তোদের মতো মেয়েদের তো চরিত্রই এমন, একটা ছেড়ে আরেকটা ধরিস, তারপর ওখানে সব শেষ হয়ে যায়। আমার এমন অবস্থা হয়েছিল যে আমি মরার মতো হয়ে গিয়েছিলাম। 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। তারপর 2 মাস পর পরীক্ষা দিয়ে বাসায় চলে আসি। আর এই পরীক্ষার পর বাসায় বসে বসে কাটিয়ে দিই। আব্বু আম্মু আমার সাথে বন্ধুর মতো আচরণ করে, তাই খুব একটা সমস্যা হয়নি। আর ওকে কিছুটা হলে ভুলতে পেরেছি। তবে যখন মনে পড়ে না, তখন এমনি এমনি চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এগুলো খুব কষ্ট দেয়, বুঝলি? একটা জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। এর থেকে হয়তো কষ্টদায়ক অন্য কিছু নেই। বলতে বলতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, তাই চোখ মুছে বললাম, চল ক্লাসে যাই। আর ধন্যবাদ দোস্ত। ধন্যবাদ কেন? এর সম্পর্কে আমাকে জানালি তাই, না হলে হয়তো আমারও তোর মতো অবস্থা হতো। আজকেই ওকে আমার সব জায়গা থেকে ব্লক করব। করবি তখন করবি, এখন ক্লাসে চল। তারপর ক্লাসে চলে এলাম। এমনভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। রোজা আপুর সাথে আমার বেশ ভালোই চলছে। এত কিছু হবার পরও কেন জানি রোজা আপুকে ভালো লেগে যায়। আসলে রোজা আপুকে প্রথম দেখাতেই মনে হয়েছিল আমার কষ্টগুলো কমিয়ে দিতে পারবে, তাই প্রপোজ করেছিলাম। আর জানেন তো প্রপোজ করার পর কি হয়েছে? আমি আর বাকি বন্ধুরা বসে আছি, তখন রাকিব এসে বলল, আমি তোর থেকে এটা আশা করিনি, তুই আমার সাথে এমন করবি ভাবতেও পারিনি। বুঝতে পারছি আমার আর রোজা আপুর সম্পর্কের কথা জানতে পেরে গেছে। তাও বললাম, আমি আবার কি করলাম?
তুই তো দুধে ধোয়া তুলসী পাতা কিছুই জানিস না। মনে মনে বলছি আজ মনে হয় বন্ধুত্ব শেষ। আরে কি হয়েছে বলবি তো? এত ঢং করতে হবে না, শালা হারামি কুত্তা। আপু আমাকে সব বলেছে তোদের সম্পর্কের কথা। এমনভাবে বলছিস আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর উল্টা কেন বলছিস? শালা আমি হব না, তুই হবে। দুলাভাই চলো এখন তোমার পকেট ফাঁকা করব। ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই। চান্দু ওটা বললে হবে না, তোর পকেট ফাঁকা করব মানে করব। চল রেস্টুরেন্টে, নাহলে তোর মান সম্মানের এদিকে ওদিকে করে দিব বলে দিলাম। আমাকে কিন্তু তুই চিনিস না। আমার কাছে টাকা নেই ভাই। রাকিব আমার হাত ধরে টানতে লাগলো। টানতে টানতে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে এলো, তারপর রেস্টুরেন্টে নিয়ে এলো। আমাকে নিয়ে এসে সুন্দর করে একটা চেয়ারে বসিয়ে দিল। এমনভাবে দুলা ভাই আদর করবি আমি ভাবতেও পারিনি। দে কি অর্ডার দিবি দে। রাকিব মুচকি এসে অর্ডার দিতে লাগলো। ওর অর্ডার দেখে আমার তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই এগুলো তুই খাবি? তোর কি মনে হয়? ভাই আমার কাছে এত টাকা নেই। দুলাভাই টাকা নেই বললে তো হবে না, তোর পকেট তো ফাঁকা করবই করব। টাকা না থাকলে প্রয়োজনে তোর ফোন জমা দিয়ে টাকা আনতে চাপে। আল্লাহ তুমি দড়ি ফেলাও, আমার শালাকে উঠিয়ে দিই। ভাই তোর সাথে যে থাকবে তাকে তুই দুদিনে ফুতুর করে ছাড়বি। দুলাভাই এই তো শুরু। ওগো তুমি তোমার পেটুক ভাইকে কেন আমাদের সম্পর্কের কথা বলতে গেলে? এই শালা তো আমাকে খয়রাতি বানিয়ে ছাড়লো। আমাদের কথা বলতে বলতে ওয়েটার খাবার নিয়ে এলো। আমি বসে বসে ওর খাওয়া দেখলাম। ওর খাওয়া দেখে মনে হচ্ছে রাক্ষসের মতো কোনো বাচ্চা আমার সামনে বসে আছে। একটু পরে ওয়েটার বিল নিয়ে এলো। আমার 1000 টাকা চলে গেল। ভাই কান্দিস না, আমরাই তো। শালা চুপ থাক। আমার 1000 টাকা চলে গেল। তারপর কলেজে চলে এলাম। কলেজের সামনে আসি দেখি রোজা আপু আর তিশা আপু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আপু, তোমার এখানে দাঁড়িয়ে কেন? আজ ক্লাস হবে না, কলেজ ছুটি দিয়ে দিল। কিন্তু রাজ তোমার মন খারাপ কেন? শালা মুহূর্তেই আমার 1000 টাকা শেষ করে দিল। কান্দিস না ভাই, বললাম তো আমরাই তো। সুযোগ কিন্তু সবার আসে। আমিও এর 3 গুণ আদায় করে ছাড়বো বলে দিলাম। রাকিব তুই আবার কি করে রাজের টাকা শেষ করলি? বন্ধু আমার প্রেম করছে কিন্তু ট্রিট দিবে না, এটা কি করে হয়? ট্রিট নিয়েছি। শালা হারামি, তুই রাক্ষসের থেকে কম না। তোর পরিবার পুরো বলার আগে রোজা আপু বলল, আই কি বললা? আমার পরিবারের সবাই রাক্ষস? আমি আর আমার বন্ধু কথা বলছি, এর ভিতরে কথা বলার তুমি কে? আমি কে তাই না, দেখাচ্ছি আমি কে। রোজা আপু আমার দিকে এগিয়ে এলো, তাই আমিও একটু দূরের সামনে গেলাম। এমনভাবে ঝগড়া করতে করতে বেশ খানিকটা পথ এলাম। সামনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আল্লাহ জানে রোজাকে দেখে কি বলবে, কিন্তু এখানে দাঁড়িয়ে আছে কেন বুঝলাম না। আর এইদিকে বা কি করতে এসেছিল কে জানে। আব্বুর কাছে আসতেই বললাম, আব্বু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা কাজে এসেছিলাম। বৌমা কেমন আছো? রোজা অনেকটাই লজ্জা পেয়েছে, লজ্জায় মুখটা লাল হয়েছে। আব্বু তুমি একটু চুপ থাকো। তুই আমার ছেলে না, আমি তোর ছেলে, যে আমাকে চুপ থাকতে বলছিস। আমি আমার বৌমার সাথে কথা বলছি, এতে তোর প্রবলেমটা কোথায়? আচ্ছা চলো বাসায় চলো, দেখাবো মজা। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাওয়ার কিচ্ছুই নেই। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। রাকিব এবার তোরা যা। রাকিব আর রোজা আপু চলে গেল, তিশা আপু আগেই চলে গেছে। তারপর আমি আর আব্বু বাসায় চলে এলাম। তুমি এই সময়ে বাসায়? অফিসের একটু কাজ ছিল, তাই রাজের কলেজের দিকেই যেতে হয়েছিল। আব্বু মিথ্যা কথা বলছে। আমি কলেজ থেকে আসছিলাম, তখন দেখি আব্বু দাঁড়িয়ে মেয়ে দেখছে। আমি যখন বললাম যে আম্মুকে বলে দিব, তখন আব্বু বলতে বারণ করেছিল আর আমাকে অনেক টাকা দিবে বলেছিল। আমি কি এতটাই খারাপ নাকি বলো, যে নিজের মায়ের নিজেই খারাপ চাইবো? আমার কথা শুনে আব্বু হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আব্বুর দিকে ডেভিল মার্কা হাসি দিয়ে আমার রুমে চলে এলাম। আর ওদিকে আম্মুর শুরু হয়ে গেল, তুমি আমাকে রেখে বিয়ে করার জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ? আল্লাহ, এটা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমাকে যখন ভালো লাগে না, তখন আজকেই আমি আমার বাবার বাড়ি চলে যাব। থাকবো না তোমার সংসারে। আমি তো পুরনো হয়ে গেছি। তা তো হয়ে গেছো। কি বললা? আজ তোমার খাওয়া বন্ধ। যাও, বাসা থেকে বের হয়ে যাও। আমি কেন যাব? তুমি তো বললেই তুমি তোমার বাবার বাসায় যাব। কি? আমি আমার বাবার বাসায় চলে যাব?
আর তুমি মেয়ে নিয়ে এসে ফুর্তি করবা? আস্তাগফিরুল্লাহ, ছি ছি, তুমি এইসব কি বলো? আমি কি ওই রকম নাকি? যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখতে পারে সে কেমন হতে পারে জানা? আল্লাহ, এ তুমি কেমন জাতি বানিয়েছো? এদের মন বোঝা অনেক কঠিন। আরে রাজ, তোমাকে মিথ্যে বলেছে। আবার মিথ্যা বলছো? তুমি বাসা থেকে বের হবে নাকি না? লাঠি পিটা করবো? আরে বাবা, সত্যি বলছি, আমি আমার অফিসের কাজে গিয়েছিলাম। একটু পরে, আব্বু তুমি ওখানে বসে কেন, খাবে না? আর কেমন আছো, ভালো আছো তো? হ্যাঁ। হারামজাদা, আমাকে ফাঁসিয়ে দিয়ে বলছিস আব্বু ওখানে বসে কেন, খাবে না? আহা, আমি আবার কি করলাম? হ্যাঁ। বাপ, তোর আম্মুকে বল না তুই তখন মিথ্যা বলেছিস, না হলে আজ খেতে পাবো না। আমি সত্যি বললে আমি কি পাবো? তুই আবার কি নিবি? আচ্ছা, যা চাইবি তাই দিব। ভেবে বলছো তো? কি আর চাইবি, টাকা চাইবি? সেটাই তো, কি চাইবো? আচ্ছা ঠিক আছে, আম্মুকে বলবো। তারপর আম্মু যখন এলো তখন আম্মুকে সব বললাম। খাওয়া শেষ করে রুমে এসে ফোনটা নিয়ে শুয়ে পড়লাম। ডাটা অন করতেই এক গাদা মেসেজে ভর্তি। ফোনও দিয়েছে, তাই ফোন ব্যাক করলাম, সাথে সাথেই রিসিভ করলো। কি মিস, কি করছো? এই তো শুয়ে আছি। তুমি? সেম। খাওয়া দাওয়া হয়েছে? তোমার হয়েছে? রোজা প্রসাদে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এলাম। তারপর রাকিবের বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণ পর চলে এলাম। এসে দেখি সালহাম আর ক্যারাম বোর্ড খেলছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খেলা দেখতে লাগলাম। ওর যখন খেলা শেষ হলো তখন আমরা এক জায়গায় এসে বসলাম। কি রে, কি অবস্থা? চৈতালি রায়, খবর বাংলাদেশ, সব কিছুই ঠিকঠাক। তোর কি খবর বল? আমার তো বিন্দাস। আমার বউটা কি করছে রে? এখন কি করছে আমি কিভাবে বলবো? আহা, রাগিস কেন? চল তোদের বাসায় বিয়ের আগে জামাই আদর খেয়ে আসি। চল তাহলে। আরে না, আমি মজা করলাম। তারপর রাকিবের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে এলাম। এমনভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। আমাদের সম্পর্কটাও বেশ চলছে। তুমি আমাকে সব জায়গায় ব্লক দিয়ে রেখেছো কেন? এমনিতেই। কিছু তো হয়েছে। তোর সুন্দর চরিত্র সম্পর্কে জানতে পেরেছি, তাই ব্লগ দিয়ে রেখেছি। মানে তুমি কি যাতা বলছো? আমি ঠিকই বলছি। আমি ভাবতে পারিনি তুই একটা প্লেগার। মানে? মানেটা তুই ভালো করেই জানিস। আচ্ছা, একে চিনিস? কিরে, ছবি দেখে চুপ হয়ে গেলি যে? না, কে ও? বাহ, ভালোই তো। 3-4 মাস ওর সাথে রিলেশন করে ওকে চিনতেই পারছিস না? তোমাকে এগুলো কে বলেছে? এগুলো সব মিথ্যা। হ্যাঁ, তো মিথ্যা বলার প্রয়োজন নেই। এখন আমার রুম থেকে বের হ। রাজ, আমি তোকে ছাড়বো না। কখনো যদি সুযোগ আসে তাহলে তোর এমন অবস্থা করব যে তুই কল্পনাতেও ভাবতে পারবি না। নিপা রাকিবের রুম থেকে বেরিয়ে রোজার রুমে গেল। গিয়ে বলল, কি করছো আপু? এই তো শুয়ে আছি। তুই আসার পর তোর সাথে আর কথাই হয়নি। বস, দুই বোন মিলে বসে গল্প করি। তো দুলাভাই কেমন আছে? কিছুক্ষণ আগে তো ভালো বলছিল, এখন কেমন যেন কিভাবে বলবো। এই, তুমি কি প্রেম করো নাকি? হুম। তাই? খুব ভালো। দেখি তো দুলাভাইকে। নজর কিন্তু দিবি না। খেয়ে দিয়ে কাজ নেই, তোমার বয়ফ্রেন্ডের ওপর নজর দিতে যাব? এত কথা বাদ দিয়ে দুলাভাইকে দেখাও। এই দেখ কেমন, বল। এটা দাঁড়া, সুযোগ এসেছে। দেখ তোর কি অবস্থা করি। আপু, তুমি আর ছেলে পাওনি? এই ছেলের সাথে প্রেম করছো? জানতাম নজর দিবি। তুই এখন ওর নামে মিথ্যে বলে আমাদের সম্পর্ক নষ্ট করবি, তারপর তুই ওর সাথে রিলেশন করবি। সেটা কখনো হবে না। আরে সত্যি বলছি, এর মতো খারাপ নষ্ট ছেলে নেই। তুমি এই পিকগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। এই একটা প্লে বয়, আমার সাথে ওর 3 মাসের রিলেশন ছিল। আমাকে যখন বাজে প্রস্তাব করে তখন ওর সাথে ব্রেকআপ করি। তারপর অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছিল, তার সাথেও মনে হয় ব্রেকআপ হয়ে গেছে, তাই তোমার সাথে রিলেশন করছে। দেখতে পাবে তোমাকে কখন বাজে প্রস্তাব দিবে। কি বলছিস কি তুই? হ্যাঁ আপু, আমি সত্যি বলছি। রোজা আমাকে সাথে সাথে ফোন দিল। রোজার ফোন দেখে রিসিভ করলাম। হ্যাঁ বলো, আর কি করছো? রাখো তোমার কি করেছো। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এমন ভাবে ধোকা দিবে। আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি আমার সাথে এমন করলে। আমি কি করলাম? আর এমন ভাবে রাখছো কেন? নিপাকে চেনো? সব মনে হয় জেনে গেছে, কিন্তু বললোটাকে? কি হলো, চুপ করে আছো কেন? চিনি। ও আমার এক্স গার্লফ্রেন্ড, তোমার ফুফাতো বোন।
তোমার আগে একটা রিলেশন ছিল, সেটা আমাকে একবারও বলোনি। ভয়, যদি ছেড়ে চলে যাও। এখন যদি ছেড়ে চলে যায়? আটকানোর চেষ্টা করব, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এটা কতজনকে বলেছো? তোমাকে আর একটা লোভী বেইমানকে। রাকিব তোমাকে এইগুলো বলেছে তাই না? রাকিব আমাকে অনেক আগেই বলেছিল, আর আজ নিপা আমাকে বললো। ও, তুমি যদি ছেড়ে যাও তাহলে কি করব নিজেও জানি না, হয়তো বেঁচে থাকার পরে মরে যাব। না না, কখনো ছাড়বো না। নিপা বুঝতে পারিনি খাঁটি সোনা কোনটা। লাভ ইউ। লাভ ইউ ট্রু। নিপা রোজার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তো ভাবলো কি আর হলোটা কি? ওকে, এখন রাখি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। রোজা আপু ফোন কেটে নিপাকে বলল, কি রে নিপা, এমন ভাবে তাকিয়ে আছিস কেন? শোনা আপু, আচ্ছা এখন আসি, বড় মামার বাসায় যাব। দাঁড়া, এত তারা কিসে? তুই ভাবলি উল্টাপাল্টা বলে আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করে দিবি, তাই না? আর করেও দিতি যদি সত্যিটা আগে থেকে না জানতাম। তুই হয়তো এখন বুঝতে পারছিস তুই কি হারিয়েছিস। ও, তোর বুঝতে পারারও কথা না, তোর তো আবার একটা ছেড়ে আরেকটা ধরার অভ্যেস আছে। আচ্ছা বাদ দে, তোকে এগুলো বলাই হবে। তুই কোথায় যাবি বলছিলি না? এখন যেতে পারিস। নিপা মাথা নিচু করে রোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। এভাবে একটা বছর পার হয়ে গেল। প্রতিটা রিলেশনে যেমন রাগ, অভিমান, ঝগড়া থাকে, আমাদের রিলেশনও আছে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিতেই অবাক, কারণ রোজা আপু অনেক ফোন এবং মেসেজ করেছে। হঠাৎ এত ফোন আর মেসেজ কেন দিয়েছে বুঝতে পারছি না। কোনো সমস্যা হয়নি তো? এত সাত পাঁচ না ভেবে ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো। বলো, কোনো সমস্যা হয়নি তো? সমস্যা মাথায় বাড়ি, আর ছেলেপক্ষ দেখতে আসবে। আমি অনেক বারণ করেছি কিন্তু আব্বু শুনছে না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কান্না করছে কেন? অন্য কারোর সাথে বিয়ে হতে দিবও না। কান্না বন্ধ করো। আচ্ছা, তোমাদের বাসায় আব্বু আম্মুকে পাঠাচ্ছি। আচ্ছা ফোন রাখো, আর কান্না করবা না। ফোন কেটে হাসতে লাগলাম। পাগলি কান্না শুরু করে দিয়েছে। আমার হাসির কারণ হচ্ছে আমারই রোজা আপুকে দেখতে যাব। রোজা আপুর সাথে মজা করার জন্য আবার ফোন করলাম। হ্যাঁ বলো। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আব্বু আম্মু তোমাদের বাসায় যেতে রাজি হচ্ছে না। কি বলছো এসব? আমাকে ক্ষমা করে দাও, আর ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। সত্যি তুই অনেক খারাপ। তুই আমার সাথে এমন করতে পারলি? আমাকে এত স্বপ্ন দেখিয়ে ছেড়ে দিলি। জিবা ঠিকই বলেছিল, তুই অনেক খারাপ। তুই আমাকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবি না। তুই কখনো সুখী হতে পারবি না। তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? না, এটা বাস্তব। এগুলো অভিশাপে আমার কিছুই হবে না। রোজা ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি রাকিবকে ফোন দিলাম, কারণ পাগলিটা উল্টাপাল্টা কিছু করতে পারে তাই। রাকিব ফোন রিসিভ করতেই বললাম, ওই শালা তুই এখনই তোর বোনের রুমে যা, উল্টাপাল্টা কিছু করে দিতে পারে। কেন, কি হয়েছে? তোর বোনের রুমে গেলেই বুঝতে পারবি। আর কোনোভাবে বুঝতে দিবি না যে আমি ওর সাথে মজা করছি। আমরা কিছুক্ষণ পর আসছি। ঠিক আছে। ফোন কেটে দিলাম। রাকিব রোজার রুমে গেল। রাকিব দেখে রোজা উঠে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপু তুমি কান্না করছো কেন? রাজ আমার সাথে বেইমানি করলো। ও এখন বলছে আমাকে বিয়ে করতে পারবে না। এখন বলছে অন্য ছেলে থেকে বিয়ে করে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এতক্ষণে কাহিনীটা বুঝলাম। কি বলছো কি? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই কিছু একটা কর না, ওকে বোঝা না। আচ্ছা আমি দেখছি, কান্না করিও না। কিছুক্ষণ পর আমরা রোজাদের পাশে চলে এলাম। আপু চলো, ছেলে পক্ষ চলে এসেছে। আব্বুকে বারণ কর না। আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে যে খুব ভালোবাসি। ওকে যদি না পাই তাহলে আমি সুইসাইড করবো। কিসব বলছো? আব্বুর সামনে ভালোভাবে দাঁড়াতে পারি না, আর আমি আব্বুকে বলবো? আচ্ছা নিচে চলো, এদিকের কাজটা শেষ হয়ে যাক, তখন দেখছি কি করা যায়। রাজকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে যা করতে হয় তাই করব। একটু পরে রোজা আর রাকিব নিচে এলো। তারপর আমাদের সামনে বসলো। রোজা মাথা নিচু করে বসে আছে। তখন রাকিব বলল, আপু মাথাটা তোলো। মা, তুমি কি লজ্জা পাচ্ছ? মাথা নিচু করে আছো কেন? আম্মুর কণ্ঠ শুনে রোজা মাথা উঁচু করে আমাদের দিকে তাকালো। আমি তো মুচকি মুচকি হাসলাম। রোজা কান্না করে চোখ লাল করে নিয়েছে। রোজার চোখ দেখে অনেক খারাপ লাগছে। ছেলে আমার পছন্দ হয়নি। রোজা রাগ দেখে উঠে চলে গেল। এখন যা, তোর মজা করা ভালোভাবে বের করবে। ভাই গালে তোলা বেঁধে যা। রাকিবের কথায় সবাই হাসতে লাগলো। আমি উঠে রোজার রুমে এলাম। এসে দেখি বিছানায় মুখ লাল করে বসে আছে। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। দরজা লাগিয়ে ভয়ে ভয়ে সামনে গেলাম। সামনে যেতেই ঠাস ঠাস। আমার সাথে মজা করিস তাই না? তোর মজা করে আমি বের করছি। রোজাকে জড়িয়ে ধরলাম। ছাড়, তুই আমাকে অনেক কাঁদিয়েছিস। ছাড় আমাকে, আর আমার রুম থেকে বেরো।
আচ্ছা, আর এমন মজা করব না। তোর ক্ষমা নেই, তুই বেরা। রোজা আমার বুকে কিল ঘুষি মারতে আছে, আমিও জড়িয়ে ধরে আছি। হঠাৎ রোজা কান্না করে দিল। সত্যি তুই যদি আমাকে ছেড়ে যাস না, তাহলে আমি হয়তো মরেই যাব। তোকে ছাড়া থাকতে পারবো না রে। ওকে আমি খুব ভালোবাসি। ও আচ্ছা, আর এমন মজা করব না। আর আমাদের মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না, ইনশাল্লাহ। আমাকে তখন খুব অভিশাপ দিচ্ছিল না, আমি কখনো সুখী হতে পারবো না, তাই না? তুমি ঠিক বলেছ, তোমাকে বিয়ে করলে আমি কখনোই সুখী হতে পারবো না। কি বললি? ছাড় কথা, যা, আমাকে বিয়ে করতে হবে না। রোজা আমাকে জোর করে ছাড়িয়ে নিল, আমি আবার জড়িয়ে ধরলাম। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না, এটা বলতে চাইছিলাম, কিন্তু ভুলে ওটা বেরিয়ে গেছে। আবার মিথ্যে বলছিস? আমি তো তোমার সাথে আমার সব সুখ খুঁজে পাই, তুমি তো আমার সুখে থাকার সব। আমি তোমাকে ছাড়া কেমন করে সুখে থাকবো বলো? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, নিচে চলো। নিচে গিয়ে কি করব? ওনাদের কাজ ওনারা করুক, আর আমরা আমাদের কাজ করি। সবসময় মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনা ঘুরঘুর করে, তাই না? বিয়ের আগে একটা কিছু হবে না। আমি মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘুরি না, তুমি ঘুরো। আমি আমাদের কাজ বলতে গল্প বলতে চেয়েছি। দুজন দুজনকে ছেড়ে দিয়ে বিছানায় বসলাম। তখন রোজা বলল, আমরা টুইন বেবি নিব। এই, কি ভাবছো? আমি ভাবছি তাহলে তোমার পেটটা কত বড় হবে, আর তোমাকে দেখতে কেমন লাগবে। দুইটা বেবি নিলে না, তোমাকে দেখতে একটা ফুটবলের মতো লাগবে। কি বললি তুই? দাঁড়া, তোকে তো আজ। আমি দৌড় দিয়ে রোজার রুম থেকে বেরিয়ে এলাম। তারপর নিচে এসে সবার সাথে বসে পড়লাম। একটু পরে রোজা এলো। কি রে, তুই আমার মুখের দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? দেখছি থাপ্পড়ের চিহ্ন আছে কিনা। খুব মজা নিচ্ছিস তাই না? পাগলা, সুযোগের সদ্ব্যবহার করতে হয়, বুঝলি? আচ্ছা বেআই মশাই, তাহলে সামনের শুক্রবারের দিন ঠিক করা থাকলো। আপনারা আপনাদের মতো প্রস্তুতি নেন, আর আমি আমার মতো নেই। তারপর রোজাদের বাসা থেকে চলে এলাম। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। আগামীকাল আমার বিয়ে। ভাবতেই কেমন লাগছে, আর অনেক খুশিও লাগছে, কারণ ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছি। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার আনন্দের চেয়ে অন্য কিছুতে এত আনন্দ আছে কিনা জানা নেই। আমাদের বাসা এখন মাছের বাজারের মতো হয়ে আছে, মানে অনেক আত্মীয় স্বজন এসেছে। সবার সাথে আড্ডা দিতে 1টা বেজে গেল, তাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভাঙলো। বেশ কিছুক্ষণ পর রোজাদের বাসায় চলে এলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। রাতে বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আজ নিজের ঘরে যেতে কেমন যেন লাগছে। সব ভাবনা ভয় কাটিয়ে ভিতরে গেলাম। আপনারা এবার আপনাদের কাজে যেতে পারেন, আর আমি আমার কাজে যাই, মানে খেলতে। বাকিটা ইতিহাস। এই ইতিহাস আপনারা ভালোই পারেন, কারণ আপনারা সবাই এই বিষয়ে আহরটা লিজেন্ড। গল্পটা এখানেই শেষ করা হলো, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ধন্যবাদ, শেয়ার করবেন। আর কি করবো, আর কিছু করবো না। থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো গল্পে নতুন ভাবে দেখা যাবে। সেই পর্যন্ত ওয়েট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।